ए ए ए ए फंसा उसका छोटा घर बासंसा जो करके प्यार यार किसी के दिल में बसा 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 ए ए ए ए फंसा। वेलकम टू टॉप झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম এ এ এ এ ফাঁসা, তো এরকম প্রচুর মানুষ ফেসেছে এখন, আজ নয় কাল নয় পরশু অবশ্যই ফাঁসবে। যেই ফাঁসানোর চেষ্টা করবে সে নিজেই ফেসে যাবে, এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখেছি, তাই তো। তো আজকে সেই জন্যই এই ভিডিওতে ইন্ট্রোডাকশনে এই গানটা গাইলাম। কিন্তু কে কীভাবে কি মানে এখন আবার নতুন করে ফাঁসলো, কেন এই গানটা গাইলাম, ঠিক কাকে উদ্দেশ্য করে বা কাদের উদ্দেশ্য করে, সেটা ভিডিওর একেবারে মাঝে শেষে যে কোনো সময় বলে দেবো। তাই জন্য একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন সবার আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো গতকাল একটা লাইভ দেখলাম, সেটা সুতোপার লাইভ। তো সেই সুতোপার লাইভে বেশ কিছু কথা শুনলাম, সেই কথাগুলোর থেকেই আজকে কিছু কিছু কথা বলবো। কারণ ও যে লাইভটা করেছে তার মধ্যে অবশ্যই আমার নামও উঠেছে, আমার বিষয়েও কথা উঠেছে, তাছাড়াও উঠেছে কিসের বিষয়ে কথা না, আগের দিন যে লাইভটা হয়েছিল, যেটা সোমার চ্যানেলে হয়েছিল, সোমার চ্যানেলে, তারপর সীমার চ্যানেলে যে স্ট্রিম লাইভগুলো হয়েছিল, যাতে কিনা সুতোপার নিজে পার্টিসিপেট করেছে, সেটার সম্পর্কে ওর এক্সপিরিয়েন্স, ওর কিছু মতামত ও দিয়েছে। তো সেই নিয়েই কথা হবে। তো সবার আগে ভিডিওর মধ্যে যে কথাটা বললো যে ও গেছিল সোমার লাইভে। কেন উঠেছিল? কারণ ও দেখেছে বাইরে থেকে যে ওর সম্পর্কে ভালো ভালো কথা বলা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, সেই জন্যই ও ওখানে চলে গেছে যে আমাকে যে প্রশংসা করছে তাকে আমি থ্যাংক ইউ বলে আসি। তো এখানে ও তার আগে নিজেই বললো, পরবর্তীকালে বলেছে যে ওখানে ও আগে স্ট্রিম লাইভটাতে গেছিল, গিয়ে বলছিল আমাকে উঠুন, আমাকে তুলুন, আমাকে তুলুন, আমাকে তুলুন। তো থ্যাংক ইউ শুধু বলার থাকলে ও কিন্তু জাস্ট লিখেও দিতে পারতো। কি ঠিক বলছি তো? সুতোপাকে জিজ্ঞাসা করছি, নিশ্চয়ই ঠিক বলছি। তো ওখানে জাস্ট লিখে দিলেও হতো, কিন্তু সেই থ্যাংক ইউ বলার চক্করে এতটাই সেলফ সেন্টার্ড একটা কাজ করে ফেলেছে, যেখানে কিনা ওই লাইভের যে মূল বিষয়বস্তুটা সেটাকেই ও জাস্ট নজরআন্দাজ করে দিয়েছে। তো সেখানে ওই লাইভটার মধ্যে কিন্তু লেখাই ছিল যে যারা যারা সঞ্জয়ের শাস্তি চাও তারা এখানে জয়েন করো। তো এই কদিন আগেই আমরা জানি এরা দুজনে হাতে হাত মিলালো। কবে না, ওই প্রথম তো লাস্ট ঝামেলা আমরা দেখেছিলাম যে মিট আপে, সেই দক্ষিণেশ্বরের একটা ঐতিহাসিক মিট আপ, দুজনকে নিয়ে যেটা করলো সে পুরো ইউটিউবটাকে সরগরম করে রেখেছিল। তারপর একেবারে লম্বি খামোশি, দুজনের মতো ভিডিও করছে, কন্টেন্ট করছে, আমরা জানি না এদের মধ্যে কি সম্পর্ক আছে। হঠাৎ করে একদিন দেখলাম যে এরা দুজনে আবার এক হয়ে গেছে। দুজনকে এত কাটা ছোড়াছুড়ি করেছে, দুজনকে এত পার্সোনাল অ্যাটাক করেছে, তারপরে হঠাৎ করে দেখলাম যে দুজনে এক হয়ে গেছে। কি না, এখন তাদের কেন্দ্রবিন্দুতে মানে দুজনকেই এখন একে অপরের সাথে সম্পর্ক করতে হচ্ছে, কারণ তাদের কন্টেন্ট, যাদের নিয়ে কথা বলে, যাদের হয়ে পজিটিভ কথা বলে, তারা এখন দুজনেরই এক। এখন ওরা দুজনেরই একটা মানুষের এজেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য দুজনকে আবারও একই ছাদের তলায় আসতে হলো। তো সেখানে আমরা দেখেছি। তো সেই আবার যে কোনো কারণেই একই ছাদের তলায় এসে তারপরেও আবার কি করলো যে যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুদিন আগে অন্যকে অ্যাটাক করছিল, আজকে তার যেখানে চ্যানেল বলুন বা তাকে সম্পূর্ণ সেই মানুষটাকে রীতিমতো শাস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, সেখানে গিয়ে উঠে নিজের প্রশংসা কুড়ালো, নিজের প্রশংসা মানে এত লোকের কাছে এত প্রশংসা শুনেছে, ও নিজেই বলে। সেখানে ও একটা প্রশংসার এই যে করা হচ্ছে, প্রশংসা তো করাই হচ্ছিল, তো সেজন্য থ্যাংক ইউ বলতে হবে, এইটুকু লোভ সম্বরণ করতে পারলো না। বুঝতে পারছেন? তাহলে এখানে এই যে সেলফ সেন্টার্ড কথাটা ওর জন্য একেবারে জাস্ট খাপে খাপ পঞ্চুর বাপ হিসাবে বসে। ও এতটাই সেলফ সেন্টার্ড, সেখানে প্রত্যেকটা সময় ওর মানে এরকম একটা অ্যাটিটিউড যে আই অ্যাম দ্য বেস্ট। তো সেখানে আমি একটাই জিনিস জানি যে বেস্ট কে নিজে
প্রত্যেককে যে বেস্ট বলে বেস্ট সে নয়, লোকে যারা বেস্ট বলে বেস্ট সেই হয়। তো আজকে আমরা ওর উত্থান দেখেছি, কি ভিডিওর মধ্যে কি ছিল, লোকের কাছ থেকে গোপন সূত্রের খবর, সেইগুলোকেই যে গোপন সূত্রের খবর জানতে এসো, আমি গোপন সূত্রের খবর তোমাদেরকে বলছি, সেই গোপন সূত্রের খবর বলে বলে নিজের চ্যানেলকে গ্রো করেছে। তো সেখানে তারপর পরবর্তীকালে সেটার কিন্তু কোনো রকম কোনো প্রমাণ দিতে পারেনি। তো সেই গোপন সূত্রের খবর বলাটা কিসের ক্রেডিট, কিসের ক্রেডিট? ভিডিওর মধ্যে থেকে কিছু বলতে পারছি না, ভিডিওর মধ্যে থেকে বলা বন্ধ করে দিয়ে প্রথম দু একবার যাও ভিডিওর মধ্যে থেকে বলে, তারপর সেই জায়গাটা থেকে একটাই জিনিস যে কোনো কোনো পুরুষ মানুষ হলে ব্যাস তার সাথে নোংরা সম্পর্ক, অবৈধ সম্পর্ক গড়ে দাও, আর সেটাকেই বলো যে আমি গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, ব্যাস হয়ে যাবে। এই করে করে চ্যানেল গ্রো করাটা এটা কোনো রকমভাবে কোনো মানে কলার উঁচু করার ব্যাপার যে আমি বিশাল কিছু করেছি। পরবর্তীকালে মুখ নিচু করে এটাও বলতে হয়েছে যে আমার উচিত ছিল দেখা, খতিয়ে দেখা যে আমাকে যে বলছে, যে কথাগুলো বলছে সে আদৌ সত্যি বলছে না মিথ্যে। তো এখন খতিয়ে তো সব কিছুই দেখা হবে, আদৌ যার সম্পর্কেও বলেছে যে হ্যাঁ সে বলেছে, আদৌ সে বলেছে কি না সেটাও সব দেখা হবে, সেটাও সমস্ত কিছু দেখে তারপর বিচার করা হবে, তাই তো? তো যাই হোক, আমি এটুকুই জানি যে অন্যের কাছ থেকে খবর নিয়ে সেটাকে নিজের চ্যানেলে বলাটা এটা কোনো রকম কোনো ক্রেডিটের ব্যাপার নয়। কোনো যে ক্রেডিটটাও সবসময় নেয় যে আমি দেখো আমি ভিডিওর মধ্যে থেকে বলেছি বা ভিডিওর মধ্যে এটাও যে ক্রেডিটটাও নেয় যে এই কথাটা আমিই বলেছি, আমি সব তুলে ধরেছিলাম, আমিই সত্যি তুলে ধরেছিলাম, তো সেটা তো একজনের মারফত নিয়ে নিজের কি ক্যালি হলো, নিজের কি ক্যালি হলো? যখন গোপন সূত্রের খবর আসা বন্ধ হয়ে গেল তখন ভিডিওগুলো ডাল হয়ে গেল, কারণ একই জিনিস, একই ব্যাপার, একই কথা, শুধুমাত্র কোন ভিডিওর মধ্যে ঠিক কোন সময় কোনো পুরুষকে দেখা গেছে ব্যাস তাকে ধরো, তাহলেই আমার চ্যানেল, আমার ভিউজ আপ হয়ে যাবে। সেরকমই পরবর্তীকালে তারপর যাকে নিয়ে ভিডিও করলো তাকে নিয়েও সেম ব্যাপার, তারই কাছ থেকে খবর নিয়ে ভিডিওর মধ্যে দেওয়া। এটা কোনো মানে হেলদি কন্ট্রোভার্সি বা হেলদি সমালোচনার কোনো রকম কোনো জায়গা নয়, জাস্ট একটা মানুষের কথাকে নিজের চ্যানেলে দেওয়া। তারপর তো এখন মানে আরও নেক্সট লেভেল, এখন তো ওর চ্যানেলে এসে যাকে নিয়েও ভিডিও করে তার মানে সো কল্ড বন্ধুরা এসে ইন্টারভিউ পর্যন্ত দেয়, সেগুলো চালিয়ে রেভিনিউ। এটা কোনো রকমভাবে কোনো হেলদি কন্ট্রোভার্সি হয়? আমার মনে হয় না, বাট ওর কাছে সেটাই। তো যাই হোক, এখানে বক্তব্য আবারও সেই নাইটি নিয়ে। তো নাইটি নিয়ে আমি আগেই বলে দিয়েছি যে নাইটি পরে আসাটা, আমি নাইটি পরে আসবো ক্যামেরায়, আমি নাইটিতে থাকবো না থাকবো সেটা সম্পূর্ণ আমার চয়েস অবশ্যই, কিন্তু তুমি যদি নাইটি পরে থাকো আর সেখানে যদি তোমার কিছু দেখা যায়, তোমার নাইটির মধ্যে থেকে কিছু দেখা যায়, তাহলে সেটাও কিন্তু বলার আমাদের অধিকার, কারণ তুমি না দেখালে কেউ বলতে পারতো না। তো বলেছে বগলের চুল থাকলেও সেই চুলটাও যদি আমার মনে হয় আমি দেখাবো তো নিশ্চয়ই দেখাবো। তো ভালো কথা, দেখালে সেখানেও ভালো করে দেখা হবে যে চুল আছে, চুলের মতো অন্য কোনো রোগ মানে যে কীটাণু ফেটাণু নেই, তো সেগুলোও কিন্তু লোকে তখন বসে চুল ছেঁড়া বিশ্লেষণ করবে। তো যাই হোক, আজকে সেটা নিয়ে বলতে গিয়ে যুক্তি, হ্যাঁ ও তো যুক্তি দিয়ে ভাত খায়, তো সেই যুক্তি দিয়ে ভাত খেতে গিয়ে বলল যে এই যে যারা মেয়েরা যারা করে অ্যাড করে, হ্যাঁ এই বগলে ইউজ করা অনেক জিনিস আছে, সে ডিওড্রেন্ট বলুন, সে পারফিউম বলুন, সে বডি স্প্রে বলুন, অনেক কিছুই তো ব্যবহার করা হয়, বা মানে হেয়ার রিমুভাল ক্রিমও কিন্তু অনেক সময় এই আন্ডার আর্মে অ্যাপ্লাই করে তারপর দেখানো হয়। টিভিতে আমি যেগুলো বলছি, টিভিতে যেগুলো দেখিয়েছি, তো অনেক অ্যাডই আমরা দেখি যেখানে কিনা অনেক বড় বড় হিরোইনরাও পর্যন্ত বগল উঁচু করে দেখায়। তো বলছে যে ওই রকম ধরনের তো অ্যাডও তো হয়, সেক্ষেত্রে তারাও তো বগল দেখায়, তো তারা সেটার জন্য দেয়ার পেইড, তাদের রীতিমতো পয়সা দেওয়া হচ্ছে বোঝানোর জন্য, দেখানোর জন্য। কারণ একটা নোন ফেস সে যদি বলে যে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, একজন হিরোইন, তাহলে সেটার কেনার জন্য আমরা আমাদের মতো সাধারণ মেয়েরা আমরা দৌড়াবো যে আচ্ছা এই হিরোইনটা ব্যবহার করে, তাই আমি একটু ব্যবহার করে দেখি তো। কিন্তু ওই অ্যাডগুলোর পেছনে নেপথ্যে যে কাহিনী সেটা মনে হয় ও জানে না, সেটাও যুক্তির বাইরে। কারণ এই যে একটা হিরোইন, আমি ধরে নিন তাপসী পান্নুর কথাই বললাম, তাপসী পান্নু দেখাচ্ছে যে তার একটা আন্ডার আর্মসে কালো প্যাচ,
তার পরের শটেই দেখাচ্ছে ধবধবে সাদা। তো এটা সম্পূর্ণ এর মধ্যে মেকআপের খেলা আছে। প্যাচটাও মেকআপের দ্বারাই তৈরি করা হয়েছিল, আর পরের ধবধবে অংশটার মধ্যেও কিন্তু একটু মেকআপ করে বডি শিমার লাগিয়ে তারপর প্রেজেন্ট করা হয়েছে। বগলটা দেখানোর দরকার ওটা চ্যানেলের মানে ওই প্রোডাক্টের স্বার্থে, তাই জন্য। কারণ নিশ্চয়ই ডিওড্রেন্টটা এখানটায় ঘষে দেখিয়ে ডেমনস্ট্রেশন দেখানো যাবে না, ডিওড্রেন্ট অবশ্যই এখানেই দিতে হবে, সেন্টও এরকমভাবেই দিতে হবে। তো সেক্ষেত্রে এইটার সাথে আমাদের এই ওয়াইটিতে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সমালোচনার জগতে এসে কথা বলার সাথে যোগ করে দেওয়া, একই রকমভাবে যোগ করে দেওয়া, এটা মানে কোন লজিকে আমি ঠিক বুঝলাম না। কোন লজিকে আজকে ওদের সাথে সেটা তুলনা করলে চলবে? ওরা তো মানে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে অনেক কিছু দেখানো হয়, বাট সেগুলো কি সব রিয়ালিটি, সব কি এক? তা তো নয়। তো সেক্ষেত্রে ওরা ওটা দেখাচ্ছে বলেই যে আমরাও আমাদের মানে উচিত হবে দেখানো, আমি সেটা মনে করি না। এবার কাউকে আটকানো যাবে না। সে যদি মনে করে যে হ্যাঁ আমার একটা শোভনীয় লাগছে, তো সে দেখাবে। আর এই যে আমরা ব্লগ, তারপর হচ্ছে গিয়ে এই যে ভিডিওগুলো করি, সব কিছুর তো এডিটিং আমাদের হাতে। বাই এনি চান্স যদি কারোর কিছু দেখাও যায়, তো প্রত্যেকটা মানুষেরই উচিত যে খুব ভালোভাবে দেখা যে আমি যেটা দেখাচ্ছি, তাহলে সেখানে তো এডিটের অপশান থাকে, এডিট করে দিলেই তো সমস্যা মিটে যায়। কিন্তু যদি কেউ মনে করে যে না আমার এডিট ফেডিটের কোনো ব্যাপার নেই, আমি এটাই ভাই, আমি এটা আমার এই র ফাইল যাবে, সম্পূর্ণ তার ব্যাপার। তো যাই হোক, তারপর শুনলাম মেরুদণ্ড নিয়ে কথা। এখানে সঞ্জয়ের মেরুদণ্ডের কথা বলা হচ্ছে যে হ্যাঁ সঞ্জয় এখন বলছে যে সব তো তলে তলে সেটিং হয়ে গেছে, তো আমাকে ও বলতে বলেছিল, সেই জন্য আমি বলেছি। ঠিক আছে, তো সঞ্জয় এরকম একটা কথা এর আগেও রীতিমতো প্রমাণ দিয়ে দেখিয়েছিল যে সত্যি এই সুতপা ওকে মেসেজ করে আমার নামে বলেছে যে দেখো আমাকে নিয়ে কি ভিডিও করছো, তুমি তার এগেনস্টে ওকে ভিডিও করো, একটা দুটো হয়ে গেছে তুমি দাও, তুমি কখন দেবে বলেছে, সেটা দেখিয়েছে। তো এটা তো সত্যি কথা যে ও কিন্তু মানে ওর সুতপার এগেনস্টে যারাই দাঁড়াবে তাদেরকে আটকানোর জন্য একটা সময় ও সঞ্জয়কে ইউজ করতো, রীতিমতো ইউজ করেছে। যেখানে আজকের ডেটে দাঁড়িয়ে বলছে যে যে সময় ভিডিও হতো মিলিকে নিয়ে, মিলি বলতে লিভিং উইথ মিলি নয় কিন্তু, হ্যাঁ যে আগে যে মিলি ছিল সেই মিলি, বর্ধমানে যার বাড়ি, একটা ছোট্ট ছেলে আছে, সেই মিলি। তো সেই মিলির কথা হচ্ছে, ও লাইভে ছিল, তো সেখানে বলছে মিলিকে নিয়ে, মিলির বান্ধবী বলতে এখানে রিম্পাকে বোঝানোর চেষ্টা করছে। রিম্পাকে নিয়ে যখন জঘন্য থেকে জঘন্যতর ভিডিও বানাতো, তখন এই সুতপা আর তার সাথে মুনমুন তারা আলোচনা করতো, হ্যাঁ রে নেওয়া যায় না রে, কি নোংরা ভিডিও, নেওয়া যায় না। আমি শুনে অবাক, কারণ সে সময় তো আমিও ওই সো কল্ড গ্রুপের অংশ, কিন্তু কোনোদিনও কিন্তু এরকমভাবে শুনিনি কনভারসেশন হতে। তাহলে চিন্তা করুন, এরা নিজেরার মধ্যে নিজেরা দেখছে, বুঝছে যে এরকম ভাষা নেওয়া যায় না, কিন্তু ওই প্রত্যেকটা ভিডিওতে গিয়ে দেখবেন তারা উৎসাহ দিয়ে তালি দিয়ে কমেন্ট করে এসছে যে দারুণ ফাটিয়ে দিয়েছো, এইরকমভাবে দিতে থাকো, তবেই তুমি আমাদের ভাই। সেরকম করেছে। আজকে সেই ভাইকে তার যা মানে এই সব করার যে পরিণাম, তাকে একাই ভোগ করতে হবে, কিন্তু একাই ভোগ করতে হবে। তার দিদিরা তার ভাগের মানে অংশ নেবে না, কেউ নেবে না, তাই তো? তো তাহলে চিন্তা করে দেখুন, তাহলে তখন এই কথাটা নিজেদের মধ্যে আলোচনা না করে তো সঞ্জয়কে বলা উচিত ছিল যে ভাই এরকমভাবে দিও না, আমরাই নিতে পারছি না, তুমি যাকে দিচ্ছ সে কি করে নেবে, সেও তো একটা মানুষ, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, এরকমভাবে নিও না। তাহলে কীরকম মুখোশ পরা মানুষ আপনারা বুঝতে পারছেন? নিজেরাই নিজেদের মুখোশ কিন্তু টেনে টেনে ছিঁড়ছে। তো সেখানে মেরুদণ্ডর জন্য বলছে যে আমি বলেছিলাম করতে, তুমি করেছিলে কেন? তুমি কি দুধপিতা বাচ্চা? তোমাকে দিয়ে কি আমি জোর করে করিয়েছি? একদম ঠিক কথা, একেবারে ঠিক কথা। তাহলে সেই যদি যুক্তি হয়, তাহলে সেই যুক্তিতেই বলি যে এই যে ভিডিওর মধ্যেই, এই লাইভটার মধ্যেই সুতপা বলেছে যে আমি যখন ওখানে ওই লাইভটায় গেছিলাম, সোমা ওয়ার্ল্ডের লাইভটায় গেছিলাম,
সেখানে একজন বলছে কাজল কেন বলেছো, একজন বলছে নন্দাইয়ের সাথে কেন শুয়েছো। তো সেখানে ও উত্তর দিয়েছিল, আমাকে উত্তর দিয়েছিল, আমি প্রশ্ন করেছিলাম, তখন বলছে আমি বলতে চাইনি, ওটা সঞ্জয় বলেছে, সঞ্জয়ের থেকে শুনেছি, সঞ্জয়ের কাছ থেকে শুনে আমি এটা বলেছি। তো সেখানেই বলি, তাহলে সেই যুক্তি দিয়েই বলি যে তুমিও কি একেবারে দুধ পিতি বাচ্চি, ছোটি বাচ্চি হো ক্যা, ছোটি বাচ্চি হো ক্যা। ওই জিনিসটার জন্য যখন এখন বলেছো যে মানতাম যদি লাইভে বলতে বেশ বলেছি, বেশ করেছি, আমার কাছে প্রমাণ আছে তুমি সেরকম করো, তাহলে তো আলাদা ব্যাপার। কিন্তু জানি ভালো করে যে এই জিনিসটা কী জন্য, কীরকমভাবে ছোট করার জন্য আমাকে এই জিনিসগুলো বলা হচ্ছে, আর দিনের পর দিন বলা হয়েই যাচ্ছে, বলেই যাচ্ছে। তো ঠিক আছে, আমার দর্শকরা আমার সত্যি মানে আমি কীরকম মানুষ, আমার সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে সেটা বিশ্বাস করবে কি না করবে, সেই জায়গাটা আমি খুব সুন্দরভাবে তৈরি করেছি। সেটা কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা চাইলে দলবল নিয়ে এসে প্লুরাল নাম্বার হয়েও ভাঙতে পারবে না, কারণ তারা আমায় চিনেছে, তারা আমার কথায় আমাকে দেখে আমার সাথে এতদিন থেকে তারা আমাকে বুঝতে পেরেছে। তো সেক্ষেত্রে ভয় আমি কোনো মতেই পাই না এদের কথায়। কিন্তু তাহলে ও যখন বলছে, তাহলে ওই সঞ্জয় বলেছে বলে ওকে ওটা বিশ্বাস করতে হবে? ও যাচাই করবে না কোনো জিনিস? তাহলে একে যখন দেখা যাচ্ছে এটাই যে যখন ঝামেলায় জড়িয়ে যাচ্ছে তখন এ ওর কাঁধে আর ও ওর কাঁধে দোষটা চাপাচ্ছে, তাহলে তো বলবো দুজনেরই শিরদাঁড়া বলতে কিছু নেই, দুজনেই ধ্বজভঙ্গ, তাদের দুজনেই কোনো রকম কোনো শিরদাঁড়া বলে কিছু নেই যে হ্যাঁ আমি বিচার করব, হ্যাঁ আমি চিন্তা করব, তাই না? আমি কিন্তু যারা আমার ওই সবকটা লাইভেই আমার প্রেজেন্স দেখেছেন, আমি কিন্তু একবারও আমাকে নিয়ে যে বডি শেমিং করা হয়েছে আমি সেগুলো নিয়ে কিন্তু একবারও বলিনি, কারণ আমিও সেক্ষেত্রে বলেছি। কিন্তু এই যে মানে আউট অফ দ্য কনটেক্সট নিয়ে এসে কোথাও আমার ভিডিওর মধ্যে কোনো পুরুষ মানুষ দেখা যায় না, শুধুমাত্র একমাত্র আমার বাবাকে আর আমার ননদের হাজব্যান্ডকে দেখা যায়। তো সেই একটা ইজি টার্গেট, এই একটাই পুরুষ মানুষ রয়েছে, চলো এর সাথে এর নোংরা সম্পর্ক জুড়ো, কারণ তাহলে আমার বলতে সুবিধা হবে, ওর মুখটা বন্ধ করতে সুবিধা হবে। বাট এরকমভাবে নোংরামি করে তো মুখ বন্ধ করা যায় না, একেবারেই যায় না। তো সেখানেই বলছি যে মেরুদণ্ডের কথা এদের মুখে মানায় না, কারণ এদের কারোরই মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। স্বার্থের জন্য যখন তখন ওরা ওই যেরকম লাউ গাছ একটা লগার সাথে লতি ওঠে, এরা ঠিক যখন স্বার্থ পড়ে তখন ওই একটা না একটা লগা বা খুঁটি ধরে নেয়, সেটাকে জড়িয়ে পেঁচিয়ে ওঠে। একভাবে দাঁড়িয়ে থেকে শিকদাঁড়া সোজা রেখে পারে না যে যতই যাই বলুক আমাকে একজন বলবে তাই জন্যই আমি অন্য একজনকে নোংরা করতে বসে যাব, তাহলে আর আমি কি বিবেক বুদ্ধি দিলাম? আবার পরবর্তীকালে আমাকে বলতে হবে যে আমি না চাইনি, জানো তো আমি চাইনি, কিন্তু কি করব, ও আমাকে বললো তাই জন্য করলাম। মানে আমরা কি ক্লাস 5-6 বাচ্চা আছে এখানে সবাই? আমরা এখানে কি সবাই 5-6 বাচ্চা রয়েছে এখানে যে ও আমাকে বলবে বলে আমি করব? তো যাই হোক, গীতাদি বলেছে যে এই সীমার মেয়েকে তো সবার আগে তুই ওয়াইটিতে নিয়ে এসছিস, সেটা বলছে কত বড় হাস্যকর কথা, ভাবো কত বড় হাস্যকর। তো গীতাদি যেটা বলেছে একদম ঠিক বলেছে। এই সীমাকে তো চিনতাম, বাট সীমার ফ্যামিলিতে কে আছে জানতামই না। প্রথম এই সুতোপার ভিডিও থেকেই জানতে পেরেছি যে এ অন্যকে নিয়ে কথা বলে, অন্যের মেয়েদের নিয়ে কথা বলে, অন্যের মেয়ে ঠিক না, মমিতার কথা, তো অন্য একজন মহিলাকে নিয়ে কথা বলে, কিন্তু নিজের মেয়েকে বাড়িতে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি, সে কীরকম ধরনের জামা কাপড় পরে। তখনই জানলাম যে সীমার একটা মেয়েও রয়েছে, ওর মানে ফ্যামিলি সম্পর্কে তার আগে কিছুই জানতাম না। তো হতে পারে যে বুকের ক্লিভেজটা ফটোর মাধ্যমে ও জুম করে নিয়ে এসে ফার্স্ট দেখায়নি, কিন্তু এই যে একটা সীমা, একটা ক্রিয়েটার, তার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে দুর্বলতা করা যায়, কারণ সে ঠিকমতো ওর বক্তব্য অনুযায়ী ঠিকমতো জামা কাপড় পরে না, সেটা নিয়ে তোমরা বলো। তো ওই সবার আগে মানে থালায় সাজিয়ে মাম্পিকে আমাদের দিয়েছিল। তো আমি তো অবশ্যই কোনোদিনই মাম্পির সম্পর্কে খারাপ কথা তো দূরের কথা, মাম্পি অবশ্যই আমার টাপুর মাম্পি সমান। তো সেখানে ওই তুলে এনে দিয়েছিল, আর সেইটাই যখন ও বলল তারপরেই মৌমিতা ওকে অ্যাটাক করা শুরু করলো, সে ইয়েকে নিয়ে, মাম্পিকে নিয়ে, যে আমাকে নিয়ে বলছিস তোর মেয়ে কী করে,
তোর মেয়ে কীরকম জামা কাপড় পরে। কিন্তু আজকে জিজ্ঞাসা করছি সুতপাকে যে যেরকম ধরনের জামা কাপড় মাম্পি পরে ঠিক সেরকম ধরনের জামা কাপড় তোমার বোনও তো পরে, তোমার 2 বোন পরে, তো সেটা তোমার চোখে লাগে না? অন্যের বাড়ির মেয়েকে শাসন করতে ইচ্ছা করে, তোমার তো ছোটো বোন তোমার মানে সন্তান সম, তাহলে তার জামা কাপড়, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেরকম ধরনের তার ছবি ঘুরে বেড়ায়, সেটাও তো বলে না কার্মা, সেটা তো ঠিক হিটব্যাক করবেই। তুমি যখন অন্যের মেয়ের সম্পর্কে কথা বলেছো, তো তোমারও বোনের সম্পর্কে গোপন গোপন তথ্য কেউ না কেউ তো তুলে আনবেই। তো সেরকম সেও দেখিয়ে দিয়েছে, কেউ না কেউ দেখিয়ে দিয়েছে যে সে কীরকম ধরনের শুধু ড্রেস পরে না, সে কীরকম জায়গায় গিয়ে কীরকমভাবে তার যে অ্যাপিয়ারেন্স, আমি বলছি না যে সেটা খারাপ বা মন্দ, আমি জাজ কোনো দিনই করছি না, বাট আমি বলছি যে তুমি যেরকম করছো তেমনি তোমারটাও কিন্তু আরেকজন করছো, তোমার কেমন লাগছে? কেমন লাগছে? তাহলে তুমি যেই ড্রেসটা অন্যের ক্ষেত্রে বলছো, তাহলে তুমি তোমার নিজের বোনের ক্ষেত্রে কেন বলছো না? তোমার যে মেজো বোন, সে তো তার উপর বিবাহিত, ছোটো বোনের কথা বলছি না, সে অবিবাহিত, মাম্পিও অবিবাহিত। তো মাম্পি এখন অবিবাহিত একটা মেয়ে, হ্যাঁ, তার যখন ইচ্ছা হবে তখন সে বিয়ে করবে, না ইচ্ছা হলে করবে না। তোমরা ওর বিয়ে নিয়ে এত মাথা ব্যথা কিসের তোমাদের? তো এই সুতপার তো নিজের বোন আছে, ছোট বোন আছে, তার বিয়ে নিয়ে কি মাথা ব্যথা আছে? যদি না থাকে তাহলে সেটা নিয়ে করো, মাম্পিকে নিয়ে কেন? ওর ঘরের মধ্যে যেরকম খুশি থাকবে, ওর যেরকম কমফর্ট, যেরকম তোমরা বলছো যে আমরা বগল কাটা পরবই করবো, আমরা পুরো বগলা ব্লগার হবই হব, তেমনি ওরও মনে হয়েছে ও যদি মনে হয় যে ও হট প্যান্ট বা শর্ট প্যান্ট পরবে তো পরবে, এখানে তো আপত্তি কিছু নেই। এই দ্বিচারিতাটাতেই প্রবলেম। আর গীতাজি যেটা বলেছে একদম সত্যি কথা বলেছে, কারণ আমি কিন্তু অনেক পুরনো, আমি সব জানি, আমি সমস্তটা জানি। তো সেখানে এই মাম্পির যে এক্সিস্টেন্স, মাম্পি বলে কেউ আছে, মানে সীমার যে কোনো মেয়ে আছে, সেটা সম্পূর্ণ সেই তথ্যটা সবার আগে আমাদের কাছে তুলে দিয়েছে খুদ সুতপা। সেখান থেকেই শুরু হয়েছে, যখন যার মনে হয়েছে সীমার সাথে দুশ্মনী বার করার, সে মাম্পিকে অ্যাটাক করেছে। কারণ দুর্বলতার জায়গা না, সন্তান তো দুর্বলতার জায়গা। তো যাই হোক, সেখানে কালকে দেখলাম আরেকটা লাইভের একটুখানি অংশ নিয়ে কথা বলছে, আবার পরে ফিরে আসছে। এখানে বলছে ওরই একজন দর্শক, সে বলছে যে সুতপা তো কোনোদিনও কাউকে মানে ফার্স্ট অ্যাটাক করে না, আর ওকে নিয়ে বললে তবেই ও কথা বলে, ও তো কাউকে নিয়ে আগে কন্টেন্ট করে না। তাহলে সুতপাকে বলি, সুতপার মনে আছে নিশ্চয়ই যে আমাকে যখন পারমিশন চেয়েছিল, আমি কি তোমার নামটা নিতে পারি, আমি কি তোমার চ্যানেলের নামটা নিতে পারি, আমি কি তোমাকে ইপসিতা দি বলে ডাকতে পারি, হ্যাঁ, যখন কিনা আমি একটা ভিডিও পাবলিক করেছিলাম যেটা আমাকে থানায় যেতে হয়েছিল যে সেটা নিয়ে, তো সেটা নিয়ে বলতে গিয়ে সবার আগেও কিন্তু আমাকে নিয়ে কন্টেন্ট করেছে যে এই দেখুন এই একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কীরকমভাবে থানায় তাকে টানিয়েছে। মানে আমি যেটা বলেছি, আমি যদি 5 বলে থাকি, সেটাকে 50 করে বাড়িয়ে প্রত্যেকে সে সময় যে যার নিজের মতো করে আমাকে নিয়ে কন্টেন্ট করেছে। তাহলে তো সবার আগে আমাকে নিয়ে তো কন্টেন্ট ও করেছে। আর অ্যাটাক, আর এবার রইল গিয়ে অ্যাটাক, ওই যে প্রথম একটা ভিডিও করেছিল, তার থেকেই ওর প্রতি আমার যেটুকু যা থাকার ছিল, সেই জন্যই কোনোভাবে ওই দলের হিস্সা হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরেও অ্যাটাকটাও কিন্তু এই সুতপার তরফ থেকেই আমার কাছে ফার্স্ট এসেছিল। আমি কিন্তু ওকে নিয়ে কোনো কথা বলিনি, আমি আমার নিজের মতো ভিডিও করতাম। সেখানে কি না ফোন ধরতে পারিনি, সেই জন্য অ্যাটাক, ছোট লোক, ভণ্ড, দোগলা, তাই না? তাই তো, সেটাই হচ্ছে আসল কারণ। তারপর আমি আমার মতো করে ভিডিও করছি, আমি MSL একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেটা নিয়ে আমি বলছি, আমার ইচ্ছা সেটা। তো তুমি যখন বলছো যে আমি আমার সংসার নিয়ে বুঁদ হয়ে থাকি, আমি আমার কন্টেন্ট নিয়ে বুঁদ হয়ে থাকি, আমার আর দেখার দরকার নেই কে কি করছে, তাহলে আমার এই ব্যাপারগুলো সম্পূর্ণ ইগনোর করতে পারতে, তাহলে দেখতে আজও তো কিন্তু আজকে তোমার যে অবস্থা, সেটা কিন্তু হতো না। ওই জায়গা থেকে অন্যায়টা করা শুরু করেছো সীমার সাথে, আমার সাথে, সেই সময় থেকে অন্যায়টা করা শুরু হয়েছে। আজকে সীমাকে একদিকে বলা যে কাউরে না বলল না যে বাড়িতে একটা এরকম চিঠি আইছে, বলল না, তাহলে ওরা কি হবে জানো তো, ওরা এটাতে মানে খুব মনোবল পেয়ে যাবে, ওদের যারা
দর্শকরা আছে তারা সবাই বলবে ও দারুণ করেছো, দারুণ করেছো, তো সবাই ওদের মাথায় নিয়ে নাচবে, তুমি এই জিনিসটা করো না, আমরা কিন্তু ডাউন হয়ে যাব, আমরা ডাউন হয়ে যাব, সবাই এসে আমাদের ছিঁড়ে খাবে যে এই তো তোদের একজনের বাড়িতে চিঠি এসছে, এবার সবার বাড়িতেই আসবে, তোর বাড়িতে মানে মেনলি ওরই তো টার্গেট ছিল। তো ওই যেহেতু 3 বেলা ওদের নিয়ে লাঞ্চ ডিনার সব কিছু পরিবেশন করতো, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পরিবেশন করতো, তো সেই জন্য ওই ছিল যে ওর বাড়িতেই নেক্সট আসবে, সেটা নিয়ে হই হই করবে বলে সেই জন্য পুরো চাপ ওকে বললো যে বলতে না। আর সেটা নিয়ে কি করলো, দিনের পর কমসে কম দুটো না 3টে এরকম কন্টেন্ট বানিয়ে দিল, যেটার ভয় পাচ্ছিলাম আজকে সেটাই হলো, ফাইনালি আমার বাড়িতেও চিঠি আসলো, এরকম ধরনের 2-3টে ভিডিও করে ও নিজে ইনকাম করে নিল। ভাবুন, যার বাড়িতে চিঠি আসছে তাকে বলছে চুপ করে থাকতে, কোনো রকমভাবে ভিডিও করতে না, সেই জিনিসটাকে নিয়ে ও রেভিনিউ কামিয়ে নিল। সীমা যেহেতু বলেছে চুপ থাকতে, ও চুপই থেকেছে, কারণ তখন সব একই রকমভাবে আমরা ওই একটা গ্রুপ ছিল, তাই জন্য সো কল্ড, বুঝতে পেরেছেন। পরবর্তীকালে যেই সীমার সাথে পান থেকে চুন খসলো, সঙ্গে সঙ্গে যে তোর বাড়িতে তো চিঠি গেছে, বল সবাইকে বল, ভাই তোরাই তো বারণ করেছিলি বলতে, তোরাই তো বলতে বারণ করেছিলি, তাহলে এটা দোগলামি না, এটা ভণ্ডামি না, এটা কি কোনো যুক্তি, কোনো কথা আছে? যদিও আমাকে সেদিন সুতপা বলেছে যে আমার যদি মনে হয় যে ইপসিতাদির ভিডিও আমার দেখতে হবে, ভাই রে ভাই, আমি তো ভাবছি বলেছে এটাই কত বড় ব্যাপার, আমি ভাবছি এত বড় ব্যাপার হয়ে গেল আমার সাথে, যে মানে ও আমার ভিডিও দেখবে, মানে কতটা আমাকে যে উপকার করবে। না ভাই, অত উপকার আমার দরকার নেই, আমি এত এহসান তাহলে আমি পুরো দেবে যাব, আমি দাবতে চাই না, দাবতে চাই না। আমি আমার বক্তব্য আমার দর্শকদের বলবো, আমাকে অপোজ করার ক্ষমতা যদি কারোর না থাকে সেটা তার ব্যাপার, আমার কোনো ব্যাপার না। আমার যুক্তি খণ্ডানোর যদি কারোর ক্ষমতা না থাকে, আল ইজ ওয়েল করে ইগনোর ওম ইগনোরায় নম মন্ত্রটা আমি দিয়েছিলাম, মনে আছে? তো এই মন্ত্রটা না এখন অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে, অনেক বড় বড় জায়গায়, ভাবতেও পারবেন না যে এত বড় জায়গায়। তো সেখানে বলছি যে ওম ইগনোরায় নাম করে যদি ভাবে যে না আমি যুক্তি খণ্ডাতে পারবো না, একে ইগনোর করাটাই আমার পক্ষে সবচেয়ে ভালো, সেটা সম্পূর্ণ তার কল, আমার না। আমি যা বলছি সব এবং একটা কথা, সব সত্যি কথা বলছি। তো এখানে এখন বক্তব্য এটাই যে সীমার সাথে আমার সাথে অন্যায়টা কোথায় শুরু হয়েছিল সেটা নিজেদের একটু মনে করতে হবে, একটু মনে করে মাথায় একটু চাপ দিয়ে বার করতে হবে। এই একটা ভিডিও করে দিলাম, করে সেই ভিডিওটাতে আমি কি বলেছি সম্পূর্ণ ভুলে গেলে কিন্তু চলবে না, একেবারে চলবে না, কারণ আমার কিন্তু সব মনে থাকে, খুব ভালো করে মনে থাকে। আমরা মানুষরা না মানে ভীষণভাবে নিজেদের মানে কনভিনিয়েন্ট ওয়েতে আমরা চলি। যখন আমার মনে হবে যে আমার পক্ষে, আমার ফেভারে আমার কোনো পাস্টের বিষয় আসছে, তখন কিন্তু আমরা বলি যে পাস্ট তো কি হয়েছে, এটা শুনতে হবে। সুতপাও আমি বলছি যে প্রচুর পাস্ট আছে, আজকে ভুলে গেলে চলবে না। যে ভাষার প্রয়োগের কথা, ওর ওখানে চ্যানেলেও অনেকে আমি দেখছি সীমার ভাষা নিয়ে বলছে, কিন্তু এই যে বসাককে নিয়ে ভিডিও করতে গিয়ে যে ভাষা প্রয়োগ সুতপা করেছে, রিম্পাকে নিয়ে ভিডিও করতে গিয়ে যে ভাষা প্রয়োগ সুতপা করেছে, ও কি ভুলে গেছে সম্পূর্ণ? একটা চ্যানেল খুলেছিল, ডেডিকেটেড চ্যানেল রিম্পার জন্য, এদিকে নাকি ও রিম্পাকে কোনো রকমভাবে কোনো কন্টেন্ট করতে চায় না, কিন্তু তাও ওর জন্য আলাদা চ্যানেল করেছিল, সেখান থেকে রীতিমতো ইনকাম করতো। এমনকি রিম্পাকে এটাও বলেছিল যে আমাকে নিয়ে কন্টেন্ট করছিস তাহলে আধা পয়সা আমাকে দিবি। তা এই যে ব্লগাররা যারা রয়েছে তাদের যখন কন্টেন্ট করো তখন কি তোমার আধা পয়সা ওদেরকে দিয়ে দাও কি? দাও না তো। তাহলে এই যে যুক্তিগুলো তোমার ক্ষেত্রে একরকম আর অন্যজনের ক্ষেত্রে আরেক রকম, এই যে যেটা হয় এটা দ্বিচারিতা না? এটাই তো দ্বিচারিতা। তো মুখের ভাষা তুমি কি বলেছো ভুলে গেছো? তুমি কি মুখের ভাষা বলেছো তুমি কি ভুলে গেছো? সীমার কথা যে বলছো, যে সীমার কথা যখন বলো মুখের ভাষা, সেখানে সবার আগে একটা জিনিস উল্লেখ করে দাও যে ওর জন্ম পরিচয়, ওর জন্ম কোথায় বেড়ে উঠেছে সেটা নিয়ে। তো সেখানে তো আমি বলবো যে ওটা স্বাভাবিক। ও যদি বলেও থাকে কোনো গালাগালি কথা, তো ও হয়তো সেইগুলো ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে। তোমার বাড়িতে কি এরকম ধরনের ভাষা ব্যবহার করা হয় যে তুমি যে ধরনের কথা ভাষা
তুমি ভুলে গেছো সেগুলো সব, সমস্ত ভুলে গেছো। তাও তো এই যে মানে বাল্মীকি, রত্নাকর থেকে বাল্মীকি, সেই বাল্মীকি হয়ে গিয়ে কি সব ভুলে যাওয়া যায়? যাওয়া যায় না, সব তো থাকে, সমস্ত থাকে। একজন এসে বলছে ভাষার কথা, তো সীমাও অনেক দিন হয়েছে ওই ধরনের কোনো ভাষা ব্যবহার করে না, গালাগালি দেয় না। অবশ্যই ডবল মিনিং কথা তো থাকবেই, নালে মজা কিসের? সেটা তো থাকবেই, ডবল মিনিং কথা কোনো রকমভাবেই কোনো আনপার্লামেন্টারি নয়, সেটা চলতেই পারে। সেটা বড় বড় যারা রোস্ট করে তারাও বলে, সিনেমার মধ্যে বলে, আরে কপিল শর্মার শোয়ের মতো একটা বড় শো, সেখানেও ডবল মিনিং কথাবার্তা বলা হয়, হিউমার মজা তৈরি করার জন্য, যেটা কিনা আমিও করি। হিউমার তৈরি করার জন্য ডবল মিনিং কথাবার্তা বলা হয়, কারণ এগুলো ভালো লাগে শুনতে, দর্শকরা বলে ভালো লাগে, কারণ এখানে কেউ তো আন্ডার এজ নেই, সবাই একটা বয়সের পরই তারা এইগুলো দেখছে শুনছে, তাই না? তো এখানে তো অসুবিধার কোনো ব্যাপার নেই। তাহলে নিজের যে জিনিসগুলো করে গেছে, যদি ভাষার কথা বলা হয়, যেমন সীমা সাথে টেক্কা দেওয়ার মতো সুতোপার ভাষা, তাহলে কেন এখন শুধু সুতোপার কথা বলা হচ্ছে না? কেন সুতোপারটা সবাই ভুলে গেছে? প্রচুর নোংরা গালিগালি, মানে কাঁচা খিস্তি যাকে বলে, সে খিস্তি দিয়েছে। তাহলে আসে কি করে সীমার ওপর আঙুল তোলে? তো আমার বক্তব্য একটাই, যে আমি যদি গালাগালি দিই তাহলে আমি কি করে আরেকজনের ওপর আঙুল তুলি? তো ও যেরকম এখন সীমা অনেকদিন সেরকম ভাষা প্রয়োগ করছে না, ও প্রয়োগ করছে না, কিন্তু দর্শকদের তো এটা জানার দরকার যে এও একসময় প্রচুর দিত, প্রচুর, মানে সেই কি বলবো, কান থেকে রক্ত বের করে দেওয়ার মতো দিত ভাষা। তাহলে আমার বক্তব্য একটাই, যে তুমি যখন অন্যের ওপর আঙুল তুলছো, তুমি নিজের দিকটা দেখো, তবে গিয়ে বলো। তো যাই হোক, এবার চলে আসি এই যে গানটা কেন গাইলাম ইন্ট্রোডাকশানে, এই যে এ ফাঁসা, কে ফাঁসা, কেন ফাঁসা, কী জন্য ফাঁসা। তো আজকে এই যে স্টিম লাইফটার কথা বলছি সুতোপার, সেখানে প্রথমেই একজন কিন্তু টিনকে নিয়ে একটা মন্তব্য করেছিল, যে ওর সঙ্গে কীরকম সম্পর্ক, ওর পাশ থেকে সরে যেও না, হ্যাঁ ওকে তুমি কেন সাপোর্ট করলে, এরকম ধরনের একটা প্রশ্ন এসেছিল। তো সেখানে জিজ্ঞাসা করছে যে কে টিন, কে, আমি তো এরকম কাউকে চিনি না। তো আমরা অনেকদিন থেকেই জানি যে সম্পর্কের মধ্যে কিন্তু বেশ ভালো রকমের চির এসে গেছে, সেই চিরটা আস্তে আস্তে একেবারে চির ফার হয়ে গেছে, সেটা কিন্তু বুঝতে পারলাম আজকে। তো এর পেছনে অনেক বড় ব্যাপার। এমনিতেই আপনারা জানেন যে জবের থেকে টিনের লাইফে এই দিদি ভাইয়ের থেকেও বেশি ইম্পর্টেন্স দাদাভাই পাচ্ছে, তবে থেকে এ তো ইনসিকিউরিটিতে ভুগছিলই। ওর মনে কোথাও না কোথাও এটা এসছিল যে তুনে মারি এন্ট্রি আর মেরি বাজি ঘন্টি ইয়ার টিং 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 টিং। তো সেটার একটা রাগ তো আমরা জানি ছিল, আর সেটা নিয়ে বারবার করে ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু আজকে হঠাৎ সম্পূর্ণভাবে অস্বীকার করছে চিনতে, সেটা মানে বাত কুছ হাজম নেই হুই, মানে বড়সড় কোনো ব্যাপার। হ্যাঁ, তো অবশ্যই এটা আমার যত ধারণা, এই যে আসানসোল বালিকে নিয়ে যা যা ঘটনা ঘটেছে, এটা তো আমরা সবাই এতদিনে বুঝে গেছি যে এইটা জাস্ট একটা একজনকে ঘুঁটি হিসাবে ব্যবহার করা হতো সন্দীপকে ছোট করার জন্য, সন্দীপকে ফাঁসানোর জন্য। তো এমনিতে আমরা জানি সন্দীপকে এই মোটামুটি জালে জড়িয়ে নিয়েছিল প্রায়। সন্দীপ কপাল জোরে, ভাগ্য জোরে, নিজের বিচক্ষণতায় বুঝতে পেরে সেখান থেকে নিজে তো সরেইছে, আর এই ব্যাপারগুলো তারপর আস্তে আস্তে আমাদের সবার চোখে পড়ে গেছে, সবাই সবার মতো করে আমরা বুঝিয়ে দিয়েছি যে সন্দীপকে ফাঁসানো হয়েছে। সন্দীপের সম্পর্কে, এই মেয়েটার সম্পর্কে জড়িয়ে যা যা কথা বলা হচ্ছে আমরা বিশ্বাস করি না, আমরা নিজেরাও বিশ্বাস করিনি, আর আমাদের দর্শকদেরকেও সেটা বিশ্বাস করিয়েছি, কারণ এটাই সত্যি, সমস্ত সাক্ষ্য প্রমাণ সমস্ত এরকমভাবে বলছে। আর এরা যে এক একটা কল রেকর্ডিং চালিয়েছিল, এখন কি মনে হয় যে মেয়েটি ফাঁসানোর চেষ্টা করেছিল, এদের কথায়, এদের প্ল্যানিংয়ের মধ্যে সামিল হয়ে যে করতে চেয়েছিল জিনিসটা, সে তার ওপর যেভাবে আমরা সবাই মিলে পাঞ্জা কষিয়েছি, তো সেটা আপনারা সবাই ভালো করে জানেন যে ওর সমস্ত কাচ্চা চিটটা কিন্তু
চলে এসছে বাইরে, সমস্ত কাচ্চা চিটটা চলে এসছে, সে গৃহবন্দী হয়ে রয়েছে। তো সেখানে ও বুঝতে পারছে ভালো করে যে আমি খুব ভালো করে ফেসেছি, মানে এই যে মেয়েটি, এই সুকন্যে নিজেও কিন্তু ফেসেছে। তো ও এবার পরিষ্কার, যারা ওকে দিয়ে এই কাজটা করেছে তাদেরকেও বলেছে যে আমি যদি ফাঁসি ভাই, হাম তো ডুবেঙ্গে সনম, তুমকো লেকে ডুবেঙ্গে। যে আমায় যদি মনে হয় যে আমার সব কিছু বাইরে চলে আসবে, আমার কাচ্চা চিটটা সব বাইরে চলে আসবে, তোমরা ভেবো না যে তোমরাও পার পাবে। তোমরাও কিভাবে জালটা বিছিয়েছো, কিভাবে সন্দীপকে সেই জালে জড়ানোর চেষ্টা করেছো, সমস্ত কিন্তু বলে দেবো। তো সেক্ষেত্রে এই অবশ্যই সুতপা তো এটাতে ফাঁসবে, কারণ ও বরাবরই যেরকম ও বলে যে ওকে জাস্ট কেউ বললো যে নন্দাই ব্যাস, ও সেখানে দৌড়ালো, দেখতেও গেল না। তেমনি এখানেও বলেছে সন্দীপের গার্লফ্রেন্ড, ব্যাস ও ছুটে গেছে, ও একবারও চিন্তা করেনি। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে এই যে সন্দীপকে নিয়ে বলা হচ্ছে যে ও দুদিন দেখা করেছে, ওর সাথে যদি এতই ভালো সম্পর্ক হবে তাহলে ও কেন সোনুর বাবাকে ডাকলো? তাহলে তো ওই সোনুকে দিতে যাওয়ার নাম করেও ও ওখানে ওর সাথে দুদিন কাটিয়ে আসতে পারতো, যদি সত্যি ওর ইচ্ছা হতো। ও প্রথম দিন গেছে, বুঝতে পারেনি কি ব্যাপার কি জিনিস, পরের দিন গেছে, যখন বুঝতে পেরেছে ওকে অনেক কিছুতেই জোর করেছে, এমনকি শুনছি যে সেক্সুয়ালিও জোর করা হয়েছে যে যাতে ইন্টিমেট হয়, আর সেটাকে দিয়ে ওকে ফাঁসাতে পারে। কিন্তু সন্দীপ নিজের, একেই বলে পুরুষত্ব, পুরুষত্ব, যে বলে না যে নাড়া ঢিলা, সব জায়গায় নাড়া ঢিলা হয়ে যায় না। যে একজন মেয়ে পেয়েছি বলেই তার সাথে আমি জাস্ট ভেসে যাব, সেই দৃঢ়তা যে পুরুষের মধ্যে থাকে না, তারা পুরুষ না, তারা কোনো মতেই পুরুষ না। তো যাই হোক, এই একটা কথা এটার মাঝখানে বলি যে এখানে এই ফাঁসাফাঁসি এই জিনিসটা তো হয়েছে, বুঝতেই পারছেন আপনারা যে আমি কেন বললাম, এই ফাঁসাফাঁসি হবে বলে এই আসানসোল এদেরকে ফাঁসাবে, সেই জন্য ও দূরত্ব মেনটেন করছে, ওদের নিয়ে কোনো কথা বলছে না। ও সমস্ত কিছু যা হচ্ছে, যেটা হচ্ছে, অনেক কথাই বললো, এর মধ্যে রহস্য আছে, থাক চাপা থাক, অনেক কথা আছে। তো এরকম রহস্য অবশ্যই বেরোতে থাকবে। তো আজকে ভিডিওর ওই স্ট্রিম লাইভটার মধ্যে একবার মনে হয় মিলি বলছিল যে এই যে সুতপার বরকে ভেড়া বলার কথা। অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড আছে ভেড়ুয়া, যারা কিনা বউয়ের কথায় উঠবোস করে তাদের বলে ভেড়ুয়া। তো ওর বরকে যে ভেড়া বলা হয়, তো তার জন্য বলছে যে কেন বলা হবে, খুব অন্যায় কথা, খুবই অন্যায় কথা। কিন্তু যদি কেউ দর্শকদের বোঝায়, তার কো ক্রিয়েটারদের বোঝায় যে আমার হাজব্যান্ডের ভূমিকা আমার জীবনে জিরো ভূমিকা, মানে প্রত্যেকটা সময় নিজে, আমরা কেউ কিন্তু জানতে চাই না যে ওর বর ওকে ঠিক কী বারণ করেছে। ওর বর ওকে গালাগালি দিতে বারণ করেছে, ওর বর বলেছিল যে সঞ্জয়ের সাথে যদি কোনোদিনও কোনোভাবে সম্পর্ক হয় তাহলে ওর সাথে সম্পর্ক থাকবে না, বলেছিল কন্ট্রোভার্সি ছেড়ে দিতে, পুরো ইউটিউব ছেড়ে দিতে, এরকম অনেক কথা, অনেক কিছু ও বলেছে যে ওর বর পছন্দ করে না, ওকে বলেছে বারণ করতে, মানে করতে না করেছে, আর সেই কাজগুলি ও বেশি করে করছে। তাহলে বলুন ও নিজের বরের ইমেজ আমাদের সামনে কি মেলে ধরছে? তো সেক্ষেত্রে আমি যদি বলি যে তোটা বর না ভেড়া, এরকম তো কথা সবাই বলে, এটা কি বর মানে তো তার কথা আমরা অবশ্যই তার মানে সব কথা না শুনি, বাট এই কথাগুলো তো শোনাই যায়। যে বর যদি বলেছে ভালোর জন্য যে তুমি গালাগালি কিস্তি করবে না, বা তারপরে যখন বলেছিল এই কথাটা যে গালাগালি কিস্তি করবে না, তার মানে একটা কি দুটো ভিডিও যায়নি, যেই ভিডিওটাতে ডিক্লেয়ার করেছিল যে আমার বর বলেছে করতে পারো, কন্ট্রোভার্সি করো, ভিডিও করো, যাই করো, কিন্তু মুখ খারাপ করবে না, তার দুটো ভিডিও যায়নি, তারস্বরে গালাগালি দিয়েছিল, আরে যাচ্ছে তাইভাবে গালাগালি দিয়েছিল, কোনো কাকে দিয়েছিল আমার মনে নেই, যতদূর মনে হয় সীমাকেই দিয়েছিল। তো সেখানে তুমি যদি তোমার বরের সম্মান নিজেই না রাখতে পারো, তুমি যদি তোমার বরকে সম্মান না দাও, তাহলে আশা করো কি করে যে অন্য লোকেরা দেবে? আশা কি করে করো? তুমি তোমার বরের ইমেজ আমাদের সামনে এরকমভাবেই তুলে ধরছো, আমরা দেখেছি। তো এই সুতপা সম্পর্কে রিম্পা ভিডিও করেছে, সেই ভিডিওর উত্তরে সঞ্জয় জঘন্য একটা ভিডিও বানিয়েছে, আর সেক্ষেত্রে এর হাজব্যান্ড ওর হাজব্যান্ডকে পাশে বসিয়ে বলছে যে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো যে আপনি ভিডিও করলেন। তো সেখানে ও তো ওর ব্লগিংয়েও আসে, কন্ট্রোভার্সি চ্যানেলেও সে বলার কী দরকার ছিল? যদি কিছু বলার হতো তাহলে নিজেই নিজেকে বলতে পারতো, কিন্তু একটা মহিলাকে ও ছোট করেছে বলে ওর বর পাশে বসে প্রশংসা করছে যে খুব ভালো লাগলো। তো সেখানে তাকে কি বলা হবে? তাই না? তো এই যে মিলি বলেছে যে ওনার তো কোনো পার্টিসিপেশন নেই, একদম ভুল কথা।
ওনার যখন যা দরকার পড়েছে পার্টিসিপেশন কিন্তু রয়েছে, কন্ট্রোভার্সি চ্যানেলেও রয়েছে। একবার না অনেকবার উনি এসে বক্তব্য দিয়েছেন, যখন মনে হয়েছে তার বউয়ের যে এইগুলো তুমি বলো, তোমারে বলতে হইব, তখন ঠিক পাশে বসে কিন্তু বলেছে। সঞ্জয়ের নামে প্রশংসাও করেছে। আজ মিলি ভুলে গেলে কি করে হবে এই কথাটা? তখন তো তুমি অবশ্যই রিম্পার, যেরকম ও বললো না যে তোমার বান্ধবী, সত্যিই বান্ধবী ছিলে, তাই না? তুমি কি করে ভুলে গেলে যে সুতপার বর এরকমভাবে সঞ্জয়কে বলেছিল? তো ভীষণ ভালো লাগলো আপনার ভিডিওটা। তো যাই হোক, মানুষ এই যে বলে না, ভুলে যায়, মানুষ ভুলে যায়। যখন দরকার পড়ে মানুষ যেটুকু দরকার পড়ে সেটুকুই মনে রাখে। তো এইরকম অনেক কথা আমার অবশ্যই মনে আছে, আর মনে সবসময় থাকবে, মনে অবশ্যই থাকবে। তো এখানে বক্তব্য এটাই যে তুমি যদি তোমার বাড়ির লোককে সম্মান না দাও, তাহলে আশা করো না যে অন্যজন কেউ দেবে, একদম দেবে না। আর আমরা জানতেও চাইনি তার সম্পর্কে। তুমি বলছো আজকে কন্টেন্ট দিয়ে দিলাম, এত বড় কথা, কন্টেন্ট দিয়ে দিলাম। কি না, ওই যে হাত জোর করেছিল বলে দক্ষিণেশ্বরে জিজ্ঞাসা করেছে আপনি হাত জোর করেছেন কেন, সেখানে বলছে কন্টেন্ট দিয়ে দিলাম। কত বড়, মানে কীরকম ধরনের এটা একটা কথা। মানে আমি তো বলবো বউ যা করছে তার জন্য সম্পূর্ণ দায়ী এর বরের উচিত একে লাগামটা না, একে ধরা। কারণ যদি হাজব্যান্ড হও তুমি, হাজব্যান্ড আমাদের সবচেয়ে আগে, আমাদের হাজব্যান্ডরা হচ্ছে আমাদের গুরুজন, আমাদের চেয়ে বড়। তো সেই বড় আমাদের দেখবে না ভালো মন্দ, আমরা আমাদের ছেলেমেয়ের ভালো মন্দ দেখি না, তেমনি কিন্তু হাজব্যান্ডও কোথাও না কোথাও গিয়ে আমাদের যেহেতু গার্জিয়ান, তো সেখানে আমাদের কিন্তু তাদের কথা শোনা দরকার। আজকে শুধুমাত্র আমি কথা বলছি সেটা বড় কথা না, আমি যা কথা বলছি না বলছি তার জন্য কিন্তু আমার হাজব্যান্ডের ফ্যামিলিও কিন্তু সেখানে, তারা যদি শোনে বা তারা যদি দেখে, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রতিও আমার একটা দায়বদ্ধতা থাকবে যে আমি নিজে কন্টেন্ট করবো বলে বা ইউটিউব করবো বলে এমন ধরনের কথা বলে ফেলবো না, যাতে কিনা আমার পারিবারিক সম্মানটা নষ্ট হয়। ঠিক আছে, এটাই বলার ছিল। তো ফেসেছে এই জন্যই, মানে এমনভাবে ফেসেছে যে এখন একে অপরকে অস্বীকার করতে হচ্ছে। কি অবস্থা এসে দাঁড়িয়েছে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি যেটুকু শুনেছি সেটুকুর ওপরেই আপনাদের কাছে আমি আমার বক্তব্য পেশ করলাম। তবে একটা জিনিস বুঝতেই পারছি ভালো করে, যে যেহেতু সঙ্গীতাদিকেও এখানে বেশ ভালোভাবেই ছোট করা হলো। সুতপা যেরকমভাবে ওখানে লাইভে উঠে সঙ্গীতাদির মানে ওই তারিফের জন্য যে মানে ব্যাকুল হয়ে গেছিলো, ব্যাকুল চিত্তে ওখানে যে থ্যাংক ইউ বলতে গেছিলো, তারপরেই ও রিয়েলাইজও করেছে যে সঙ্গীতাদি একজন হচ্ছে ভীষণভাবে সুবিধাবাদী মানুষ। মানে ওনার সব এক একটা জায়গায় এক এক রকমের ওনার ফান্ডা থাকে। আজকে সোমার চ্যানেলে, সোমা চ্যানেলের একটা রকমের ফান্ডা, তো সীমার চ্যানেলে আরেক রকমের ফান্ডা। উনি এক একটা এরকমভাবে নিয়ে চলেন, উনি এক একটা সেরকম ফান্ডা নিয়ে চলেন, তাই তো? তাহলে সেটা তো ওনার মুখেই বলে দিতে পারতো। উনি সুতপা তো বললো যে আমি যখন ওনার সাথে কথা বলছি আমি তখনই বুঝে গেছি ভাই, যে মানে ওর কথার যা টোন তাতে বুঝলাম যে তুমি যে জিনিসগুলো আমি বুঝে গেছি। তাহলে যখন বুঝেই গেছে, ও তো সত্যের প্রতিমূর্তি, তাই না? ও তো সবচেয়ে বেশি ফেমাস হয়েইছে নিজের মুফাট পানার জন্য, যে আমি একদম মুখের ওপর মুফাট যেরকম হয় ঠোঁট কাটা, সেরকম ঠোঁট কাটাদের মতো আমি বলে দিতে পারি। আমার কাছে আমার চক্ষু লজ্জা বলতে কোনো ব্যাপার নেই। তুমি আমার সামনে আসছো, তোমার সম্পর্কে যা আমি সঙ্গে সঙ্গে তোমাকে বলে দেবো যে তুমি তো ভাই এরকম। তাহলে কেন তখন সঙ্গীতাদির মুখের ওপর বলতে পারলো না? কেন বলতে পারলো না? এখানেই প্রশ্ন, এখানেই হয়ে যায় যে যেরকমভাবে আমি নিজেকে প্রেজেন্ট করছি, আমি আদেও কি সেরকম? সেইখানটাতে হয়ে গেছে ব্যাপার। ওর দর্শকরা বারবার বলছিল যে তুমি ভিডিও দেবে না, তাহলে দেখো সবার ঘরে হাঁড়ি ছাড়া বন্ধ হয়ে যাবে, কেউ আর ভিডিও করতে পারবে না। তো যাই হোক, ও যথেষ্ট মডেস্টি দেখিয়েছে, সেখানে বলছে না 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 সেরকম কোনো ব্যাপার না, কেন দেবে না, নিশ্চয়ই দেবে, আমি ছাড়াও চলে যাবে। তো এই আজকে লাস্ট ওর দর্শকদের জন্য উদ্দেশ্যে একটা কথা বলি, যে কুত্তা পালো বিল্লি পালো, বাট গলত ফেমি কবি মত পালো। কারণ ও ভিডিও দিচ্ছে না, তার সত্ত্বেও কিন্তু মানুষের ভিডিও হচ্ছে। আর এই যে যদি আজকের থেকে 7 দিনও না দেয়, 1 মাসও না দেয়, ঠিক চলবে। কারণ যারা কথা বলতে জানে তারা যেখান থেকে হোক বার করে ঠিক নিয়ে এসে কথা বলবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা যে ওর জন্য বা তার জন্য, কারোর জন্য না। এখানে শো বিজনেসে সবাই এসছে, তো শো মাস্ট গো অন, সেখানে কেউ না থাকুক। শেষ লাইন যে কাল খেল মে হাম হো না হো, गर्दिश में तारे रहेंगे सदा।
হতেই পারে, আমি রইলাম না, কিন্তু অবশ্যই এই কন্ট্রোভার্সিও থাকবে, এই আলোচনাও থাকবে, সমালোচনাও থাকবে, সব থাকবে। কিন্তু আমার মনে হয় এই কুৎসাটা বন্ধ হওয়া উচিত। লং রানে যেতে গেলে এটা করতে হবে, লং রানে যদি যেতে হয় তাহলে এটা করতে হবে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।